স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। কাস্টমারের দিকে তাকাচ্ছে না, যাদের গরুর দাম তারা ধরে রাখতেছে। আমার মনে হয় কালকে আরো দাম কমিয়ে যাবো। আমরা এই হাট থেকেই নিব, মনে হয় আগামী দিন আরো একটু দাম কমতে পারে। আমার কাছে অতটা বেশিও লাগছে না, কমও না, মিডিয়াম মাঝামাঝি আর কি। 230 চাইছি, আর দাম বলতে হলে 130-20 এরকম দাম কয়। এগুলো কিনা হলো 1.5 লাখ, আসে দাম করে 20, 30, 25 কিভাবে যাবো? তন্ময়, দুয়ারে করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা এবং আজকের দিন বাদ দিয়ে ঈদুল আজহার আছে মাত্র একদিন। তাই শেষ সময় কিন্তু সারা দেশের যেই পশুর হাট রয়েছে সেই হাটগুলোতে জমজমাট বেচাকেনা চলছে। তবে বিপরীত চিত্র দেখা গেছে রাজধানী ঢাকায় কিছুটা দাম কমার আশায় রয়েছেন ক্রেতা যারা রয়েছেন। বরাবরের মতোই তারা কিন্তু এই আশাটুকুই করবেন, তারা কিন্তু এই আশায় রয়েছেন এবং বিক্রেতা যারা রয়েছেন তারা চিন্তা করছেন লাভের অঙ্কটা যেন একটু বড় করা যায়। অসম্ভব ভালো লাগছে, বাড়ি যাব, ঈদ করবো, এই জন্যই তো এত কষ্টটা আর কি নেওয়া। ট্রেনগুলো রাইট টাইমে যাচ্ছে, যে কারণে আমাদের ভোগান্তি কম হচ্ছে। সাড়ে 12টায় এখানে আসছি এবং 4টা 8 মিনিটে টিকিট পাইছি। টিকিটের জন্য প্রায় 2 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি, তো এখন টিকিট পাইলাম আলহামদুলিল্লাহ। মিম, আমরা বলছিলাম যে ঈদ ঘনিয়ে আসছে এবং এই শেষ মুহূর্তে এসেও কিন্তু মানুষ রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে, যে কারণেই লঞ্চ, ট্রেন এবং বাসে আজ দেখা গেছে উপচে পড়া ভিড়। তবে দক্ষিণাঞ্চলে যারা যাত্রীরা রয়েছেন তাদের কিন্তু আসলে বরাবরের মতো আর আগের মতো যেই একটা ভোগান্তি পোহাতে হতো ঈদের সময় বাড়িতে যেতে, সেই ভোগান্তিটা পোহাতে হচ্ছে না। কিছুটা স্বস্তিতে কিংবা নির্বিঘ্নে কিন্তু ঈদ যাত্রা করে ফিরছেন প্রিয়জনের কাছে। সারা দেশে পশুর হাটগুলো জমে উঠেছে, ক্রেতারা আসছেন এবং পশু কিনছেন। পশুর হাটের বিস্তারিত আপনাদের দর্শক জানাতে চাই। রাজধানীর বসিলা হাট থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শম্পা বিশ্বাস এবং চট্টগ্রামের বিবির হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শুরুতেই আমরা জানবো রাজধানী ঢাকার হাটের খবর, যাচ্ছি শম্পার কাছে। শম্পা, পশু কেমন দামে বিক্রি হচ্ছে এবং দরদাম নিয়ে আসলে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়ার কথা জানতে চাই আপনার কাছে। যদি শুরুতেই আমি ক্রেতাদের মতামতের কথা বলি, ক্রেতারা বলছেন দাম একটু বেশি, আর বিক্রেতারা যথারীতি যেটি বলেন যে তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছে না। তবে অনেক ক্রেতাই স্বীকার করলেন যে এবছর যেহেতু গোখাদ্যের দাম বেড়েছে, সেক্ষেত্রে পশুর দাম একটু বাড়বে, এটাই স্বাভাবিক। যদিও আমরা অনেক ক্রেতাকেই দেখেছি যারা আজ এসেছেন, বলছেন যে আগামীকাল আসবেন এবং তারপর তারা পছন্দের পশুটি কিনবেন। অনেকেই সময় নিচ্ছেন, যেহেতু আরও একদিন সময় হাতে রয়েছে কোরবানির জন্য। সেক্ষেত্রে কেউ কেউ আজ দরদামে বনিবনা হলে তাদের পছন্দের পশুটি নিয়ে চলে যাচ্ছেন কিনে, আবার কেউ কেউ বলছেন আরও 2-1টি হাট দেখবেন তারপরে আসবেন। আমি যদি একটু দামের বেলায় আসি, তাহলে দেখা যাচ্ছে যে ছোট থেকে মাঝারি আকারের যেসব গরু এবং দেশি গরু, সেগুলোর চাহিদা খুব বেশি, যেগুলো বিক্রি হচ্ছে মোটামুটি বলা যায় 80,000 টাকা থেকে 1.5 লাখ থেকে 2 লাখ টাকার মধ্যে, এবং আকার ভেদে বড় গরুগুলো বিক্রি হচ্ছে 3 থেকে 8 লাখ বা 10 লাখ টাকা পর্যন্ত। এর বাইরেও অনেক বড় গরু রয়েছে যেগুলোর দাম অনেক বেশি, সেগুলোর ক্রেতার সংখ্যা আমরা এবছর হাটে বেশ কম দেখেছি। পাশাপাশি বসিলা হাটে গরুর পাশাপাশি অনেক দেশি জাতের ছাগল উঠেছে আমরা দেখেছি, এবং ভেড়াও উঠেছে। ছাগলের দামের বেলায় এবছর ক্রেতারা বলছেন যে গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি। গত বছর যেই আকারের ছাগল 15,000 টাকায় বিক্রি হয়েছে, এবার সেটির দাম বিক্রেতারা হাঁকছেন 25 থেকে 30,000 টাকা। তবে অনেকে
অনেকেই সেটি দাম কমিয়ে 20,000 টাকার মধ্যে বা 18,000 টাকার মধ্যে নিতে সক্ষম হচ্ছেন অনেক ক্রেতারাই। আমি একটু আবহাওয়ার কথা বলতে চাই তন্ময়। আজকে কিন্তু বিকেল থেকে আবহাওয়া বেশ ঘোলাটে বা মেঘলা ছিল, যার ফলে ক্রেতার সংখ্যা বিকেলবেলা একটু কম ছিল, তবে সন্ধ্যার দিকে সেই ক্রেতার সংখ্যা আবার বেড়ে গিয়েছে এবং রাত যত গভীর হচ্ছে অনেকেই বলছেন যে তারা সারাদিন রোদ বা গরমের ভয়ে সন্ধ্যাবেলা অনেকেই হাটে এসেছেন। পরিবার নিয়ে আমরা দেখেছি অনেকেই হাটে এসেছেন, সঙ্গে তাদের অনেকেই বয়স্ক বাবা মা, কেউ কেউ শিশু সন্তানকে নিয়ে এসেছেন। অর্থাৎ আমরা যেটি বলে থাকি যে কোরবানি মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব, এবং এই যে উৎসবের আমেজটি আমরা কোরবানির হাটে দেখতে পাচ্ছি। যদিও যারা এই হাটে এসেছেন খামারি বা পশু ব্যবসায়ী, তাদের কাছ থেকে আমরা কিছু অভিযোগ পেয়েছি। তারা অনেকেই বলছেন যে হাটের যে ব্যবস্থাপনা, অর্থাৎ ইজারাদারদের যেসব সুযোগ সুবিধা খামারিদের দেওয়ার কথা ছিল, সেই সুযোগ সুবিধা তারা সবটা পাচ্ছেন না। অনেক ক্ষেত্রেই তাদেরকে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে তাদের পানি থেকে শুরু করে অন্যান্য যেসব সুবিধা দেওয়ার কথা, বিদ্যুতের সুবিধা, সেটির সংকট অনেক খামারি বোধ করছেন, যার ফলে কিছু কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনা রয়েছে। এরপরেও সার্বিকভাবে ক্রেতারা এবং বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছে যে যেহেতু এই 5 দিন ধরে হাট বসবে, কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে এবং এর মধ্য দিয়ে আসলে পশু কিনতে হবে, যেহেতু এটি একটি উৎসব কোরবানি, সেক্ষেত্রে সবাইকে আসলে অনেক বেশি সহনশীল হতে হবে এবং ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে কোনো ভুল ত্রুটি হলে। এভাবেও আমরা বেশ কিছু ক্রেতার কাছ থেকে তাদের মতামত শুনতে পেয়েছি। এই ছিল আমার কাছে রাজধানীর বছিলা থেকে পশু বিক্রির সবশেষ খবর। এ পর্যায়ে আমরা যেতে চাই চট্টগ্রামের সহকর্মী শোয়েব রহমানের কাছে। শোয়েব, জানাবেন যে আগের তুলনায় দাম কিছুটা কমে আসলো কিনা এবং এই মুহূর্তে আসলে বেচা বিক্রি কেমন চলছে? ঠিক বলেছেন। আসলে আমরা গেল 3-4 দিন ধরে যেটি দেখে আসছিলাম হাটগুলোর চিত্র, যে তখন দাম কিন্তু অনেকটাই বেশি ছিল, কিন্তু আজকে মূলত দাম কিছুটা কমতে শুরু করেছে। তার অন্যতম প্রধান কারণ হিসেবে আমরা যেটি বুঝতে পারছি সেটি হলো গত 3-4 দিন দাম যখন বেশি ছিল তখন সেভাবে পশু বেচাকেনা হচ্ছিল না, কিন্তু আমরা দেখেছি যে দেশের নানান প্রান্ত থেকে, বিশেষ করে চট্টগ্রামের এই বিবির হাটে কুমিল্লা থেকে ব্যাপক গরু আসে, সেই সাথে ফরিদপুর থেকে, কুষ্টিয়া থেকেও গরু আসে এবং সেই গরুগুলো মূলত আসলে এখানে এক একজন ব্যাপারী 20 থেকে 25টি 30টি পর্যন্ত করে গরু নিয়ে এসেছিলেন। কিন্তু বেচা বিক্রির কথা যদি বলি, তারা গত 3-4-5 দিনে মাত্র বিক্রি করতে পেরেছেন 3টি 4টি বা 5টি পর্যন্ত গরু তারা বিক্রি করতে পেরেছেন। ব্যাপক সংখ্যক গরু কিন্তু রয়ে গিয়েছিল। কিন্তু অন্য সময় আমরা যেটি দেখি যে একবার গরু আনার পরে সেই গরু বিক্রি করে তারা আবারও পুনরায় গরু নিয়ে আসেন, কিন্তু এবার আসলে তেমনটি আর হয়নি, কারণ বেচা বিক্রি কিছুটা মন্দা দামের কারণে। সেই কারণে আজকে মূলত দাম কিছুটা কমেছে। আমরা দেখেছি যে যেই সব পশু গত 2 দিন আগেও 1.5 লাখ টাকা বিক্রি হয়েছে, সেইটি আজ বিক্রি হচ্ছে 1,20,000 থেকে 1,30,000 টাকা। তবে বড় যেই গরুগুলো রয়েছে, বিশেষ করে 2 লাখ টাকার ওপরের যেই গরুগুলো রয়েছে, সেইগুলোর দাম কিন্তু তুলনামূলক বেশি কমেছে এবং মাঝারি আকৃতির যে পশুগুলো রয়েছে, যেগুলো 1 থেকে 1.5 লাখ টাকার ভেতরে, সেগুলোর দাম খুব একটা কমেনি। কারণ হিসেবে বলতে পারি যে এই পশুগুলোর চাহিদাই মূলত বেশি এবং যেহেতু পশুর দাম বেড়েছে গেল কয়েক বছর ধরে, তাই স্বাভাবিকভাবে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে এবং যেখানে আগে 2জন মিলে হয়তো বা একটি পশু কোরবানি করতেন, সেখানে এখন 3জন 4জন বা 5জন মিলে পশু কোরবানি করছেন। স্বাভাবিকভাবে পশুর চাহিদার উপরে একটি চাপ পড়েছে এবং টান পড়েছে এবং সেই কারণেই কিন্তু পশুর দামও কিছুটা কমেছে। এবং চট্টগ্রামে যে ঘাটতির কথা বলা হচ্ছিল যে 8,82,000 চাহিদার বিপরীতে 30,000-এর মতো পশুর ঘাটতি রয়েছে, কিন্তু সেই ঘাটতি কিন্তু এখন নেই। প্রতিটি হাটেই প্রচুর পশু রয়েছে। বিশেষ করে দেশের নানান প্রান্ত থেকে যখন পশু আসতে শুরু করেছে তখন সেই ঘাটতি কিন্তু আর নেই। এখন পশু এবং অর্থাৎ চাহিদা এবং যোগান দুটো মিলে কিন্তু সমানে সমান অবস্থান করছে, যে কারণে আসলে দাম কিছুটা কমেছে। কিন্তু সব মিলে আসলে ব্যাপারী যারা রয়েছেন তারা কিছুটা অসন্তুষ্টির কথা জানাচ্ছেন। তারা বলছেন যে তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না এবং ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে দাম যেটুকু কমেছে সেইটুকু আসলে আশানুরূপ দাম কমেছে বলা যায় না। সব কিছু মিলিয়ে যদি বলি যে চট্টগ্রামের হাট, মহানগরের হাটগুলো যেমন জমে উঠেছে, তেমনি উপজেলার যে হাটগুলো রয়েছে, 15টি উপজেলা রয়েছে, 15টি উপজেলার প্রায় 250-র বেশি হাট বসেছে। সেই হাটগুলোতেও কিন্তু জমজমাট বেচাকেনা এবং সেখানে মূলত গৃহস্থের যেই পশুগুলো রয়েছে সেগুলো সেখানে তোলা হচ্ছে এবং সেখানে হাসিলের সুবিধা না থাকায়, অর্থাৎ হাসিলের বিড়ম্বনা না থাকায়, হাসিল দিতে না হওয়ার কারণে শহর এলাকার অনেক ক্রেতাও কিন্তু গ্রাম পর্যায়ে গিয়ে পশু সংগ্রহ করে নিয়ে আসছেন এবং সেখানে দামের কথা যদি বলি সেখানেও কিন্তু দামে কিছুটা তারতম্য ঘটছে, অর্থাৎ সেখানেও দাম কিছুটা কমেছে। তো সব কিছু মিলিয়ে আসলে আরও একটা দিন রয়েছে। কেউ কেউ পশু কিনছেন, আবার কেউ বা দাম যেহেতু কিছুটা কমেছে আরও কমে কিনা সে প্রত্যাশায় কিন্তু কেউ আগামী দিনটির জন্য অপেক্ষা করছেন। তন্ময়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল।
সেরা পণ্যের সেরা অফার। এতক্ষণ পশুর হাটের খবর জানছিলাম, এবার কোরবানির ঈদ ঘিরে পরিষ্কার পরিচ্ছন্নতা উপকরণ বিক্রির খবর জানবো। তন্ময়, শুরুতেই বলছিলাম ঈদুল আজহার মাত্র একদিন বাকি রয়েছে। তো এই ঈদুল আজহাতে আসলে পশু কেনা বেচা যেমন চলে, পশুর যে হাটগুলো বসে সেই হাটগুলোর পাশে অনেক নোংরা একটি পরিবেশ তৈরি হয়। সেই বর্জ্যগুলোও কিন্তু চাঁদ রাতের মধ্যে অপসারণ করার একটি চেষ্টা চলে। পাশাপাশি কোরবানি ঈদের দিন হয়, তারপরের দিনও হয়। কোরবানির পশু কোরবানি করার পরে তারপর সেই যে বর্জ্য থাকে সেই বর্জ্য অপসারণের জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা যে সামগ্রীগুলো থাকে সেই সামগ্রীগুলোর চাহিদা অনেকটাই বেড়ে যায় এবং সেই পশু কেনা বেচার পাশাপাশি জীবাণুনাশক ও পরিচ্ছন্নতার সামগ্রী যে বিক্রি সেটিও কিন্তু বেড়েছে। এবং একই সঙ্গে আপনি যেটি বলছিলেন আসলে যে কোরবানির ঈদ ঘিরে একটি টাকার অঙ্কে যদি আমরা লেনদেনের কথা বলি, তার মোট যে টাকা লেনদেন হয় তার 8 থেকে 10% কিন্তু এই খাতকে ঘিরে হয়। জাওয়াদ মাহমুদের একটি প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, দেখে আসবো। তেজগাঁওয়ের বাসিন্দা কাজী জহির রাজধানীর কারওয়ান বাজারে এসেছেন জীবাণুনাশক লিকুইড ও ব্লিচিং পাউডার কিনতে। পশু কোরবানির স্থান পরিষ্কার পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত করতে তার মতো অনেকেই দোকানে ভিড় করছেন এই পণ্যগুলো কিনতে। বর্জ্যগুলো যখন আমার পড়ে থাকবো এগুলা দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে যাতে গন্ধ না ছড়ায়, মূলত এই জন্য কিনা। ঈদের আগে জীবাণুনাশকের চাহিদা বাড়লেও দাম তেমন একটা বাড়েনি। এছাড়া সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তবে কোম্পানি ভেদে দামে রয়েছে পার্থক্য। শুধু এসব পণ্যই নয়, বেলচা, ব্রাশ, ঝাড়ুও বিক্রি হচ্ছে দেদারসে। এই সরঞ্জামগুলো পরিচ্ছন্নতার কাজে অপরিহার্য। ক্রেতারা বলছেন কোরবানির বর্জ্য ঠিকমতো পরিষ্কার না করলে জীবাণু ও দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি বাড়তে পারে রোগবালাইয়ের সংক্রমণ। সে কারণেই এসব পণ্য কেনা। সলার ঝাড়ু নেব, বেলচা নেব, ব্রাশ নেব, তারপরে বিভিন্ন জায়গায় আছে পরিষ্কার করার জন্য অনেক কিছু আমরা নেওয়ার জন্য আসছি আর কি। সামনে কোরবানি আসতেছে, কোরবানির রক্ত বর্জ্য এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, এবং সামনে ডেঙ্গু আসতেছে, ডেঙ্গু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলে ডেঙ্গুও থাকবে না সামনে। কোরবানির সময় বেলচা, ব্রাশ, ঝাড়ু, পলিথিন ও চাটাইয়ের দাম বছরের অন্যান্য সময়ের তুলনায় কিছুটা বাড়তি থাকে, তবে আকার ভেদে দামে কিছুটা তারতম্য হয়ে থাকে। ঈদকে ঘিরে সারা দেশে বেড়ে যায় অর্থনৈতিক কর্মকাণ্ড। গ্রাম থেকে শহরে বাড়ে অর্থের প্রবাহ। কোরবানির পশু ছাড়াও আনুষঙ্গিক খাতে স্বল্পমেয়াদী এই বিনিয়োগ অর্থনীতির মন্দা ভাবকে চাঙ্গা করবে বলে মনে করছেন এই বিশ্লেষক। অর্থনীতিতে যেহেতু একটা চাপ রয়েছে, তো চাপ থেকে উঠে দাঁড়ানোর জন্য এই কোরবানির ঈদ বা যে কোনো ধরনের যে বাংলাদেশি উৎসবগুলো হয় সেই উৎসব কেন্দ্রিক যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেগুলো একটা বড় ভূমিকা পালন করে। যতটুকু আসলে কোরবানির পশুতে আসলে বিনিয়োগ হয় এর 8 থেকে 10% হচ্ছে এই অ্যাপ্লায়েন্সগুলোতে ব্যবহার করা হয়। মানে এখানে যদি আমরা এখন ডিটারজেন্ট থেকে শুরু করে এখানে যে চট বা হোগলা যেগুলোর ব্যবহার হয় সেটা যদি আমরা দেখি, এখানে দা বটির ব্যবহারও রয়েছে। তো এখানে কিন্তু এই যে শর্ট টার্ম যে হচ্ছে লেবার তার এঙ্গেজমেন্ট রয়েছে এবং একই সঙ্গে যে বিভিন্ন রকমের যে উপকরণ ব্যবহার করা হচ্ছে, তো সেগুলো সব মিলে এরকম একটা পরিমাণে হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবারের কোরবানিতে কম বেশি 70,000 কোটি টাকা মূল্যের পশু বিক্রি হতে পারে। ব্যবসায়ী সংগঠনগুলো বলছে কোরবানি উপলক্ষে পশু বিক্রি ছাড়াও আনুষঙ্গিক অন্যান্য খাতে লেনদেন হতে পারে আনুমানিক 7,000 কোটি টাকা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। প্রধানমন্ত্রী বলেছেন ক্রয় ক্ষমতা বাড়ায় মানুষের চাহিদা বেড়েছে, সেদিক বিবেচনায় ফসল উৎপাদন বাড়াতে হবে। কৃষি জমি বাঁচাতে অর্থনৈতিক অঞ্চল গড়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। কৃষক লীগের 3 মাসের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন উদ্বৃত্ত ফসল সংরক্ষণে প্রতিটি বিভাগে সংরক্ষণাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। আরও জানাবেন হাসিব বিল্লাহ। তীব্র তাপপ্রবাহের দিন পেরিয়ে মেঘের বাতাস নিয়ে বর্ষা এলো বাংলার সজল প্রকৃতিতে। এ সময় বৃষ্টিতে ভিজে সবুজ হয় শুকনো গাছের শাখা, সজীব মাটির প্রাণে জন্ম নেয় নতুন গাছ। আষাঢ়ের প্রথম দিন শনিবার সকালে গণভবনে কয়েকটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে 3 মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 1984 সাল থেকে বর্ষাকালে বৃক্ষরোপণ করে আসছে আওয়ামী লীগ। বৃক্ষ নিধন এটাও কিন্তু তাদের একটা চরিত্র, এবং তার আরেকটা নমুনা আপনারা পেয়েছেন 2013 সালে। আমরা সেই 84 সাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। তখন তো রাজনীতি নিষিদ্ধ ছিল, তারপরেও আমরা কিন্তু আমাদের এই পরিবেশ রক্ষা বা জলবায়ু পরিবর্তন এসব কিন্তু তখনও বিশ্বে আসে নাই। কিন্তু আওয়ামী লীগ আমরা উদ্যোগ নেই যে না, আমাদের সবসময় অবশ্য গাছ লাগানো এটা আমাদের একটা নীতি ছিল। প্রধানমন্ত্রী বলেন, কৃষি গবেষণার সুফল পাচ্ছে দেশের মানুষ। উৎপাদিত বাড়তি ফসল সংরক্ষণে প্রতিটি বিভাগে সংরক্ষণাগারের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা এখন বিভিন্ন সাইলো তৈরি করে দিচ্ছি, যেখানে চিলিং সিস্টেম থাকবে, অর্থাৎ সেখানে এমনভাবে এয়ার কন্ডিশন করা থাকবে কোন ফসলের জন্য কত টেম্পারেচার দরকার সেভাবে চেম্বার করে করে সেটা রাখতে পারবে। ঠিক সেই ধরনের আমরা চেম্বার তৈরি করে দেব। প্রথমে 8টা বিভাগে 8টা, এরপরে পর্যায়ক্রমিকভাবে করব, যেটা উদ্বৃত্ত ফসলটা আমরা সংরক্ষণ করি, কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে যেন আর আমার কারো কাছে হাত পাতে না হয়। জলবায়ুর অভিঘাত থেকে বাঁচতে সারা দেশে গাছ লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। বলেন, অবকাঠামো উন্নয়নের কারণে ফসলি জমি যেন নষ্ট না হয়। বাংলাদেশ কখনো জলবায়ুতে কোনো রকম ক্ষতি করে না, কিন্তু আমরা এর দ্বারা ক্ষতিগ্রস্ত। দুর্যোগ প্রতিরোধে আমাদের বৃক্ষ কিন্তু সুরক্ষা দেয়। উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী করা, কৃত্রিম উপায়ে ম্যানগ্রোভ তৈরি করা, এবং এই জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করতে হলে আমাদের ব্যাপকভাবে বৃক্ষরোপণ করেই কিন্তু এটা করতে হবে। আমাদের দেশটাকে সবসময় একটা সবুজ করে রাখতে পারি, তাহলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পশু কোরবানিতে নিয়ম মানতে ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরিবেশ রক্ষা এবং সাংগঠনিক কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষরোপণে সারা দেশের সেরা 25 জন সংগঠকের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। শান্তবাজারের পর্যায়ে নেব একটা বিরতি, ফিরে আসবো একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। আমরা কিন্তু আসলে শান্তবাজারের শুরুতে আসলে বলছিলাম যে বাস, ট্রেন এবং লঞ্চে উপচে পড়া ভিড় রয়েছে আজকে। যেভাবে পারছে সেভাবে কিন্তু নারীর টানে বাড়ি ফিরছে। আসলে এই যে নারীর টানে বাড়ি ফেরা, প্রিয়জনের সাথে ঈদ করা, এটিই মূলত ঈদের আনন্দ। তবে যারা বাড়ি ফিরছেন সেই মানুষগুলোর খবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন। আমাদের সঙ্গে শুরুতেই যুক্ত হবেন রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে মাঝার ইমন, এবং বিমানবন্দর রেল স্টেশনে রয়েছে আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার। এছাড়া সদরঘাটে আছেন মাঝার মাহবুব। ঈদযাত্রার আরও খবর জানাতে আমরা যুক্ত হব তাদের সঙ্গে। শুরুতেই যাচ্ছি মাঝার মাহবুবের কাছে। মাঝার, সদরঘাটে সন্ধ্যাতেই ভিড় বেশি দেখা যায় স্বাভাবিকভাবে, কারণ আর কিছুক্ষণ পরেই হয়তো লঞ্চগুলো ছেড়ে যেতে শুরু করবে। আজকের কি অবস্থা, ভিড় কেমন দেখছেন, এবং টিকিটের আসলে বাড়তি ভাড়া নিচ্ছে এমন কোনো অভিযোগ আপনি সদরঘাটে দেখেছেন কিনা? মিম, ঈদের বাকি একদিন, এরই মধ্যে আমরা বরাবরের মতো যেমনটা দেখি যে সদরঘাটে বেশ আসলে ভিড় থাকে এবং ঠেলাঠেলি ঠাসাঠাসির মধ্যে যাত্রীদের বেশ ভোগান্তিতে কিন্তু পড়তে হয়। এর আগে আমরা বেশ কিছু দুর্ঘটনাও দেখেছি যে নদীতে বুড়িগঙ্গায় পড়ে গিয়ে আসলে যাত্রীরা আহত হয়েছেন। সেই জায়গাতে এবারের চিত্র যদি আমরা একটু সদরঘাটের দিকে তাকাই, অনেকটাই কিন্তু ভিন্ন চিত্র দেখছি। কারণ সদরঘাট লঞ্চ টার্মিনাল কর্তৃপক্ষ এবং যাত্রী উভয়ের বক্তব্য কিন্তু একই, যে পদ্মা সেতু হবার পরে এইখানটাতে চাপ অনেকটাই কমেছে এবং এখন যেই
আসলে যাত্রীর চাপটা আছে, এটাকেই তারা স্বাভাবিক চাপ হিসেবে দেখছেন। আর আগে যেটি ছিল সেটি আসলে অতিরিক্ত চাপ হিসেবে দেখেছেন। তো আজকে সারাদিনের যেই তথ্য আমার কাছে রয়েছে সেটি হচ্ছে যে সকাল থেকে সাধারণত দুপুর গড়িয়ে বিকেল হওয়ার দিকে আর কি লঞ্চ বেশি ছেড়ে যায়। তো সকাল থেকে এই পর্যন্ত সন্ধ্যা 6টা নাগাদ 68টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে এবং মোট লঞ্চ ছাড়ার সক্ষমতা আছে বিআইডব্লিউটি আমাদেরকে যেটি জানিয়েছে যে 160টিরও বেশি। এর মধ্যে 120টিরও বেশি লঞ্চ তারা প্রস্তুত রেখেছেন, কারণ গতকালকে 108টি লঞ্চ সদরঘাট ছেড়ে গিয়েছে। তার চাইতেও আজকে 10 থেকে 12টি লঞ্চ বেশি ছাড়ার সক্ষমতা নিয়ে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। আর 160টির বেশি তারা ছাড়তে সক্ষমতা রয়েছে বলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন। আর ভাড়ার বিষয় যেটি বেশ কিছু যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে ঈদের মধ্যে যেই বরাবরের মতোই বাড়তি ভাড়ার যে একটি অভিযোগ থাকে সেই অভিযোগ কিন্তু তাদের কাছ থেকে এসেছে। তবে এই প্রশ্নই যখন আমরা বিআইডব্লিউটিএকে করেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে আসলে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি এবং কোনো যাত্রী যদি তাদের কাছে অভিযোগ জানান, অর্থাৎ টার্মিনালে কর্মরত বিআইডব্লিউটি এর কর্মকর্তা বা যে কারোর কাছে যদি অভিযোগ জানান তারা ব্যবস্থা নেবেন এবং প্রত্যেকটি লঞ্চে বিআইডব্লিউটি এর নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ফোন দিলেও তারা ব্যবস্থা নেবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। আর অতিরিক্ত যাত্রী নেওয়ার ব্যাপারে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে যে কোনো লঞ্চ যদি অতিরিক্ত যাত্রী নিয়ে যদি সদরঘাট ছেড়ে যায় তবে বিআইডব্লিউটি এর বা নৌ পুলিশ কর্তৃপক্ষ তাদেরকে ধাওয়া করে বা তাদেরকে কোনো না কোনোভাবে আইনের আওতায় আনা হবে এমনটি আশ্বাস দিয়েছেন তারা। এবং গত পদ্মা সেতুর আগের তুলনায় এখন যাত্রীর অনেকটাই চাপ বেড়েছে এবং চাপ কমেছে এবং আজকে গতকালের তুলনায় এবং আগামীকালের তুলনায় আজকে লঞ্চ বেশি ছেড়ে যাবে এমনটাই তারা প্রত্যাশা করছেন। সেই জায়গাতে 120টি লঞ্চ ছাড়িয়ে যেতে পারে আজকে এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে বেশ কিছু রুটের লঞ্চ ছেড়ে গেছে, তবে বরিশাল অঞ্চলে সবচেয়ে বেশি লঞ্চ যে রুটে ছেড়ে যায় এখনও পর্যন্ত সেটি কিন্তু ছেড়ে যায়নি, রাত 8টার পরে ছেড়ে যাবে এমনটি আজকে সদরঘাটের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে। মেম জানতে যাব সহকর্মী সিফাত শাহরিয়ারের কাছে। সিফাত, আমরা তো নৌযাত্রার খবর শুনছিলাম, ট্রেন যাত্রাও আমরা দেখেছি সকাল থেকে একরকম স্বস্তিতে যাত্রা করেছে। এখন আসলে সেই সকাল থেকে যে যাত্রা নির্বিঘ্নে চলছিল সেই ধারাবাহিকতা বজায় রাখা গেল কিনা বিস্তারিত জানাবেন। আমরা যেটি দেখেছি সকাল থেকে কিংবা ঈদযাত্রা শুরু হওয়ার পর ট্রেনের যে সূচি সেটি বড় ধরনের কোনো বিপর্যয় দেখা যায়নি। আজকেও সারাদিন ছোটোখাটো যে বিলম্ব সেটি আমরা দেখেছি, সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত বিলম্ব হয়েছিল। তবে এখন যেটি দেখেছি দুপুরের পর থেকে এবং সন্ধ্যায়, আমি এখন বিমানবন্দর স্টেশনে যেহেতু আছি, ঢাকা থেকে যেই ট্রেনগুলো বিমানবন্দরে যে সময়তে আসার কথা তার ঠিক মতো সময়ে চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ঠিক আশপাশে যে যাত্রীরা রয়েছেন তারা অপেক্ষা করছেন পরবর্তী যে ট্রেন সেটি আসার জন্য। পরবর্তীতে নোয়াখালী এক্সপ্রেস যে ট্রেনটি সেটি আসবে, সেটি 7টা 45 মিনিটে আসার কথা, যেটি ইতিমধ্যে কমলাপুর স্টেশনে আছে এবং তারপরে চিত্রা এক্সপ্রেস যেটি রয়েছে সেটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা 8টার সময়, যেটি ইতিমধ্যে ঢাকার স্টেশনে রয়েছে এবং ভাওয়াল এক্সপ্রেস যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 8:30টার পরে ছেড়ে যাওয়ার কথা, সেটিও ইতিমধ্যে যে ঢাকা কমলাপুর স্টেশনে রয়েছে। এবং এই যে 3টি ট্রেনের কথা বললাম তা সেই সব যাত্রীরা এখানে অপেক্ষা করছেন এবং অনেককে দেখেছি যে যারা রাতে যাবেন 10টার পরে তারাও আগে এসে এখানে অপেক্ষা করছেন যাতে কোনোভাবেই ট্রেন না ছুটে যায়। এবং আমরা যেটি দেখেছি সময় মতো ট্রেন ছেড়ে যাওয়ার কারণে গতকালও অনেকেই দেরিতে এসে ট্রেন আর পাননি এবং আজকে আমরা যেটি দেখেছি মহানগর এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে যেটি 9:45টায় ছেড়ে যাবে, কুড়িগ্রাম এক্সপ্রেস তারপরে রয়েছে 9:13 ছেড়ে যাওয়ার কথা এবং সেটি এখানে আসবে। এবং এই বিমানবন্দর স্টেশনে কিছুটা ভিড় বাড়ছে যাতে অনেকে আজকে সবশেষ তাদের যে কার্যক্রম, যারা ব্যবসা করেন তারা শেষ করে আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন, তার জন্যই এখানে এসে অপেক্ষা করছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি যারা আর একদিন যেহেতু বাকি, অনেকের বাড়ি ফিরতে মোটামুটি একদিন সময় লেগে যায়, সেক্ষেত্রে তারা আজকে রওনা দিচ্ছেন এবং আজকে রাতের মধ্যে তারা ট্রেনে উঠে বাড়ি ফিরতে চান। এবং আমরা মানুষের সাথে যেটি কথা বলেছি, রেলপথে অনেকেই যেতে চান, যেহেতু
বাস কিংবা অন্য পথে বাসে বাড়তি ভাড়া নেওয়ার একটি কথা আমরা শুনেছি। তারপর এখানে এসে এবং 25% স্ট্যান্ডিং টিকিট মিলছে এবং আমরা এখানে বেশিরভাগ মানুষকে দেখেছি বিমানবন্দর স্টেশনে 25% যেই স্ট্যান্ডিং টিকিট সেটি কেটে এখানে অপেক্ষা করছে, যেহেতু কমলাপুরে টিকিটের যাত্রীরা উঠে যাওয়ার পরে এখান থেকে আসলে পরবর্তীতে যারা দাঁড়িয়ে যাবেন তারা এখান থেকে উঠছেন এবং এখানেও টিকিট ছাড়া কোনো যাত্রীকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর স্টেশন থেকে সবশেষ। এবারে আমরা ইজাটার আরও খবর জানাতে যুক্ত হব রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। সেখানে আছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, আজ আসলে বাসের যাত্রী কেমন দেখছেন, যেহেতু আগামীকালই একটি সময় আছে, একদিন মাত্র সময় আছে, আর ভাড়ার ব্যাপারটি নিয়ে আসলে যারা যাত্রীরা রয়েছেন তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? ঈদ আসলে সড়ক পথে যাত্রী চাপ বাড়ে, সবসময় আমরা দেখি, আর সবসময় এই যাত্রী চাপ বাড়ার সাথে সাথে যে ভাড়া বৃদ্ধির যে বিষয়টি অভিযোগ থাকে যাত্রীদের কাছ থেকে, সেই চিত্র দেখে এবারও ব্যতিক্রম হয়নি। আমি এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে রয়েছে। এখানে আমরা সারাদিনই দেখেছি যাত্রীদের প্রচুর পরিমাণে চাপ রয়েছে, যেহেতু আগামীকালকের পরের দিনই ঈদ, অর্থাৎ একটি মাত্র দিন আছে হাতে যাত্রীদের হাতে। এখানে যে সমস্ত যাত্রীরা আসছে আমরা সকলের সাথেই কথা বলেছি, মূলত যে সমস্ত যাত্রীরা আজকে পর্যন্ত অফিস করেছে, আজকে সারাদিন পর্যন্ত অফিস করেছে, সেই সমস্ত যাত্রীরা এখানে এসেছে। আর মহাখালী বাস টার্মিনালের কথা যদি বলতে চাই, এখানে শৃঙ্খলভাবে বাস চলাফেরা বা যাত্রীদের আনাগোনার বিষয়টি সেরকমভাবে এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। আমরা যতটুকু দেখতে পেয়েছি একেবারে একটা বিশৃঙ্খল অবস্থা রয়েছে। এক এক দিক দিয়ে বাস আসছে, যাত্রীরা উঠছে, নির্দিষ্ট পরিমাণের যে সমস্ত কাউন্টারগুলো রয়েছে সেখানেও আমরা কোনো ধরনের শৃঙ্খলার যে বিষয়টি বলা যায়, যেটি আমরা নৌপথ বা রেলপথে দেখি, এর মহাখালী বাস টার্মিনালে সেই চিত্রটি আমরা একেবারে অস্পষ্ট দেখতে পেয়েছি। আর এই টার্মিনাল থেকে উত্তরবঙ্গগামী বেশি বাসগুলো চলাফেরা করে টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর এই সমস্ত এলাকায় চলাফেরা করে। সেই যাত্রী আমরা সবচেয়ে বেশি দেখতে পেয়েছি এখানে। ময়মনসিংহগামী যাত্রীর চাপ সবচেয়ে বেশি দেখতে পেয়েছি এই টার্মিনালে। আমরা সকালবেলা থেকেই দেখেছি যে ময়মনসিংহগামী যে সমস্ত যাত্রীরা রয়েছে তাদের দীর্ঘ সারি, যে সমস্ত যাত্রীরা এই স্টেশনে প্ল্যাটফর্মে এসে যারা টিকিট কাটছে, বাস টার্মিনালে এসে যারা টিকিট কাটছে, তাদেরকেই আমরা ভোগান্তির বিষয়টা দেখতে পেয়েছি। যাত্রী সাধারণ যেটি বলছে যে ভাড়া যে বিষয়টি বলছিলেন সেই বিষয়টি একেবারে এখানে নিশ্চিতই বলা যায়। আমরা যেই সমস্ত স্থানে ময়মনসিংহ, জামালপুর যে সমস্ত স্থানে ভাড়া 400 থেকে 500 টাকা, সেই ভাড়া এখানে 600, 800, 1000 টাকাও রাখছে। আর যেইটি বলছিলাম যে যেহেতু এটি উত্তরবঙ্গগামী, এখানে আমরা পাশাপাশি অন্যান্য অঞ্চলেরও দেখেছি যাত্রীরা, তবে ময়মনসিংহগামী এবং টাঙ্গাইলগামী দূরপাল্লার চাইতে স্বল্প দূরপাল্লা যে সমস্ত যাত্রী রয়েছে সেই যাত্রীদের চাপ আমরা সবচেয়ে বেশি দেখতে পেয়েছি। এক কথায় যদি বলতে চাই যে যেহেতু আর মাত্র একদিন বাকি রয়েছে, যাত্রীরা সড়ক পথের যে সমস্ত যাত্রীরা রয়েছেন তারা চেষ্টা করছেন যেভাবেই পারুক তারা যাতে তাদের গ্রামের বাড়িতে গিয়ে পরিবার পরিজনের সাথে ঈদ পালন করতে পারে সেই বিষয়টিকে তারা গুরুত্ব দিচ্ছেন। তো এই ছিল রাজধানীর মহাখালী বাস টার্মিনাল কাছ থেকে আমার কাছে সব। উচ্চ মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর। দায়দেনা মাথায় নিয়ে চলছে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তদের সংসার, কমছে সঞ্চয়। বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো তথ্য বিশ্লেষণ করে দেখা যায় গত 4 বছরে মূল্যস্ফীতির হার দ্বিগুণ হয়েছে, কিন্তু মানুষের আয় স্থবির হয়ে পড়েছে। তাই এই ঈদের কেনাকাটা নিয়েও তেমন কোনো উৎসাহ নেই মানুষের মাঝে। বাংলাদেশের দোকান মালিক সমিতির তথ্য অনুযায়ী গত ঈদের তুলনায় এবারের ঈদে বিক্রি কমেছে প্রায় 50 থেকে 80%। বিস্তারিত জানাবেন বেলায়েত হোসেন। পূব আকাশ থেকে উত্তাপ ছড়ানো শুরু করেছে সূর্যি মামা। মেঘনার জলেও তখন উত্তাল ঢেউ। এখানে জল ও জালের কাব্যে লেখা হয় কত শত মানুষের আমিষ যোগানের গল্প। জোয়ার ভাটার সাথে তাল মিলিয়ে যারা সময়ের হিসেব মেলান তাদেরকে আমরা এক শব্দে বলি জেলে। মাছের নেশায় যাদের দিবারাতি কাটে তা কি শুধুই নেশা, নাকি মাথায় ভর করে আছে মহাজনের দাদনের টাকা? প্রতিদিনই রাজ্যের সকল দুশ্চিন্তা নিয়ে মেঘনা পাড়ের জেলেদের সঙ্গে মাছ ধরতে আসেন রিপন ব্যাপারীও। একদিকে মহাজনের দাদন পরিশোধের দায়, অন্যদিকে ছেলে মেয়ে বউ স্বজনদের 3 বেলা আহার জোগাড়ের লড়াই। আমরা একটু দেখতে চাই রিপন ব্যাপারীর থলেতে আজ যতটুকু মাছ উঠলো তা দিয়ে তার কত টাকা আয় হলো আর কত টাকা ব্যয়। হলুদ, মরিচ, পেঁয়াজ টেয়াজ কিনলাম, চাউল কিনলাম, টাকা নাই। আমার লগে টাকা আছে 20 টাকা। আমার লগে একটা বাগি আছে, আমার একটা ছেলে আছে, আমি ছেলের কি দিমু আর বাগির কি দিমু। রিপন ব্যাপারীর মতো নিম্ন আয়ের বেশিরভাগ মানুষেরই জীবন চলছে এখন দায় দেনা মাথায় নিয়ে। নদীতে গেছি 2 জোবায়, তেল ফুরছি 600 টাকার, মাছ পাইছি 900 টাকার। 900 টাকার মাছ পাইয়া 4 দোয়ানো দিয়েছি 200 টাকা, আমরা নিয়েছি 100 টাকা তেলের দোয়ানো দেয় না। বাড়ির কোনো বাজার সদায় নিতে পারি না। আমরা দিন দিন দেনা থাকি, প্রতিদিন দেনা থাকি, দোকানও দেনা বাজাই,
সমিতিক স্থিতি তারি না। পবিত্র ঈদুল আজহা যখন দরজায় কড়া নাড়ছে, তখন কেমন চলছে ঈদের বাজার? বেচা বিক্রি কি আগের মতোই আছে, নাকি অলস সময় পার করছেন ব্যবসায়ীরা? রাজধানীর গুলিস্তান বঙ্গবাজারের এনএক্স টাওয়ার, প্রতিদিনই এখানে শত কোটি টাকার উপরে টালিখাতায় হিসেব মেলান পাইকার ব্যবসায়ীরা। সাধারণত ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহায় বেচাকেনা একটু কমই হয়ে থাকে, কিন্তু তাই বলে এতটা কম? আজকে আমার এই দোকানটায় 2000 টাকা সকাল থেকে সেল হয়েছে, যেখানে নর্মালি আমাদের পাইকারি সেল 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা হয়, পাইকার হয়। গত বছর 100 টাকা আমরা বিক্রি করি, এই বছর 40 টাকা বিক্রি করতে পারতেছি। আর যা 40 টাকা নিচ্ছি ওই টাকাটাও পাচ্ছি না, কারণ খুচরাদের বেচা কিনা নাই বললেই চলে। এবার তাহলে একটু ঈদের খুচরা বাজার ঘুরে দেখা যাক। রাজধানীর নিউ মার্কেট, হোক না ঈদুল আজহা কিংবা হোক না আয় রোজগারের দুর্দশার সময়, তাই বলে সন্তানের আবদার মেটাতে চায় না কোন বাবা। স্ত্রী সন্তান ছেলে মেয়ে দুজনকে নিয়ে আসছি, কিন্তু আসলে সব জিনিসের যে দাম তাতে সাধ্যের বাইরে চলে গেছে। গত 2 দিন আগের নিউ মার্কেটের এই চিত্র জানান দিচ্ছে কতটা খারাপ সময় যাচ্ছে মানুষের। ঈদের ঠিক আগ মুহূর্তে এমন ক্রেতাবিহীন নিউ মার্কেট শেষ কবে দেখেছেন এখানকার ব্যবসায়ীরা? তারা বলছেন, গত বছর এই সময়ে ঈদের কেনাকাটা ছিল পুরো দমে, ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে দোকানিদের, কিন্তু এবছর বিক্রি নাটকীয়ভাবে কমেছে। বেতন পেয়ে যে মানুষ খাবে নাকি মার্কেটিং এসে মার্কেটিং কেনাকাটা করবে? ওইরকম মানুষ যদি খাইতে না পারে মানুষ কিভাবে কেনাকাটা করবে? ঈদের যে বেচেন একটা আমাদের চাহিদা থাকে না, ঈদে আমরা বেচেন আমাদের বার্থডে সেল থাকবে 1,50,000 এরকম, ওই জায়গায় আমার সেল হয় 10,000 টাকা 5,000 টাকা সেল হয়। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতির দেয়া তথ্য মতে ঈদকে কেন্দ্র করে সারা দেশে 56 লাখ ছোট বড় দোকানে প্রায় 5,000 কোটি টাকার বেচাকেনার বাজার। সেখানে 5 ভাগের 1 ভাগও ওঠে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। কুরবানি ঈদকে কেন্দ্র করে আমাদের 4 থেকে 5,000 কোটি টাকার মার্কেট বাজার। এইবার 4 থেকে 5,000 কোটি দূরে থাকুক, আমরা 1,000 কোটি টাকার মধ্যে আসতে পারবো কিনা আমরা সবাই সন্দিহান। আমাদের মার্কেটগুলো কার্যত একদম ফাঁকা, এবং গতকালকে আমি কয়েকটা মার্কেটে গিয়েছি, ওরা খুব দুঃখ করে বলছিল যে আমাদের বেতন বোনাস তো দূরে থাকুক, আমাদের বেতনটা এখনও পাইনি। দীর্ঘ সময় মূল্যস্ফীতি থাকার কারণে মানুষের আয় রোজগার যা ছিল ওই দিয়ে কিন্তু আসলে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে। এখন ওনারা হয় নিজের জমানো টাকা খরচ করছেন অথবা ধার দেনা করে খরচ করছেন। তাহলে কি মানুষ কোরবানির হাটে গরু কেনা বেচায় ব্যস্ত? রাজধানীর কয়েকটি পশুর হাট ঘুরে দেখা যায় ঠিক জমে উঠছে না এবার। এখানে এমন অনেকেই এসেছেন একসময় যারা একা একটি পশু কোরবানি দিতেন, কিন্তু এখন অভাবের বাজারে কয়েকজন মিলে শরীকে কোরবানি দেওয়া ছাড়া উপায় মিলছে না তাদের। ঈদ বাজার কিংবা পশুর হাটে যখন বেচা বিক্রির এই অবস্থা, তখন মানুষের দৃষ্টি মূলত নিত্য প্রয়োজনীয় পণ্যের দিকেই। রাজধানীর যেসব বাজারে নিত্যপণ্যের দাম একটু চড়া, তার মধ্যে একটি এই হাতিরপুল কাঁচা বাজার। এই বাজারে নিম্ন আয়ের মানুষের খুব একটা দেখা মেলে না। এখানে যারা বাজার করতে আসেন তাদের বেশিরভাগই মধ্যবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত। আমরা একটু শুনতে চাই তাদের কথা, কেমন চলছে মধ্যবিত্ত জীবন। ছোটোখাটো ব্যবসা কিংবা চাকুরি থেকে মাসে যে কয় টাকা আয় করেন তা দিয়ে বাড়ি ভাড়া, আনুষঙ্গিক খরচ, বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল পরিশোধ করার পর এখানে এসে ব্যাগ ভর্তি বাজার নিয়ে ঘরে ফেরা যায়, নাকি অল্প বাজারেই পকেটটা ফাঁকা হয়ে যায়? বাজার, তরকারি, বাড়ি ভাড়া এবং ওইগুলা দেওয়ার মতো, দেওয়ার পরে কোনো কিছু থাকেই না, এবং দেওয়াটাও ঋণ করে নিতে হয়। যে আমি একজন চতুর্থ গ্রেডের কর্মকর্তা হিসেবে আমার জন্য অনেক কঠিন হয়ে পড়তেছে। যে কোনো জিনিস কিনতে হলে আমার মনে হয় অনেক দরদাম করে কিনতে হচ্ছে আর কি। আমরা যেটা পছন্দ করি দাম বেশি, কিনতে পারি না। মধ্যবিত্ত হিসাবে জীবনটা কেমন চলছে? চলছে, আল্লাহ যেমন চালাচ্ছে সেভাবেই চলছে। আমি এফোর্ড করতে পারি, তাই বলে নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা প্রতিদিন কিনি সেটা যদি দাম প্রতিদিন বাড়ায় তো কেমন লাগে? দিস ইজ রিডিকুলাস প্রাইস। ফল সাধারণ মানুষ কিনতেছে পারছে বলে আমার মনে হয় না। অতিরিক্ত পয়সা যাদের আছে তারাই কিনতেছে। সাধারণ মানুষের পক্ষে আসলে ওই দাম দর করে ঘুরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। সরকারি পরিসংখ্যান মতেই উচ্চ মূল্যস্ফীতির এই কালে মানুষের আয়ের পরিধি খুব একটা বাড়ছে না, ক্রয় ক্ষমতার উপর পড়ছে তাই নেতিবাচক প্রভাব। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, মজুরি বৃদ্ধির হারের তুলনায় দ্রুতগতিতে বাড়ছে মূল্যস্ফীতির হার। চলমান অর্থ বছরে এই মূল্যস্ফীতি এবং মজুরি বৃদ্ধি হারের মধ্যে ব্যবধান প্রায় 2%, অর্থাৎ মানুষের আয় যতটুকু বাড়ছে তার চেয়ে অনেক বেশি বাড়ছে তাদের ব্যয়। সবচেয়ে বড় কথা, মজুরি, আয় কিংবা বেতন এগুলো মোটা দাগে বাড়ে বাৎসরিক হিসেবের ভিত্তিতে, আর নিত্যপণ্যের দাম বাড়ছে প্রতিদিন
প্রতি সপ্তাহে কিংবা প্রতি মাসে। বিবিএসের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় গত 4 বছরে মূল্যস্ফীতির হার বেড়ে দ্বিগুণ হয়েছে, কিন্তু সেখানে এই 4 বছরে মজুরি বেড়েছে মাত্র 1%। বিশ্লেষকরা বলছেন আদর্শ অর্থনীতিতে মজুরি বৃদ্ধির হার হতে হবে মূল্যস্ফীতির তুলনায় কমপক্ষে 2 থেকে 3% বেশি, কিন্তু বাংলাদেশের চিত্র পুরোপুরি উল্টো। একটা সুন্দর সাবলীল অর্থনীতিতে একটা যেটা প্রবৃদ্ধির দিকে যাচ্ছে, সমাজের উন্নতি হচ্ছে, সেই পরিবেশটা হলে তখনই হবে যখন মানে মজুরির হারটা মূল্যস্ফীতির হারের চাইতে অন্ততপক্ষে 2 থেকে 3% বেশি হবে প্রতি বছর। তিনি বলেন একদিকে আয়ের বৈষম্য, অন্যদিকে নাজুক অর্থনীতি, সব মিলিয়ে নাভিশ্বাসে থাকা নিম্ন আয়ের মানুষের কমছে ক্রয় ক্ষমতা। গড়ে এখনো বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে না। যে আয়ের যে বৈষম্যটা সমাজে সেটা অনেক বেড়ে গেছে। মধ্যম এবং নিম্ন মজুরির যারা, তাদের যে মজুরি বৃদ্ধি হচ্ছে সেই হারটা ইনফ্লেশনের চাইতে কম। উপরের দিকে যারা, খুব উপরের দিকে মানে ম্যানেজিং ডিরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, এই লেভেলগুলোতে আবার বেতন দ্রুত বাড়ছে। তাই আপাতত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর দিতে হবে সরকারকে, সেই সঙ্গে নিম্নমুখী রিজার্ভের গতি ফেরাতে হবে আস্থাশীলতার দিকে, এমন পরামর্শই দিচ্ছেন এই অর্থনীতিবিদ। মূল্যস্ফীতিটাকে যদি আমি পাশে আনতে পারি, আমি কিন্তু বিলায়েত হোসাইন, এখন, ঢাকা। শান্তবাজার নেব আরও একটা বিরতি, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফা ময়দান ফিলিস্তিনিদের জন্য রহমত কামনা করে দোয়া করা হয়েছে। হজের খুতবায় শনিবার মুজদালিফার খোলা আকাশের নিচে রাত কাটাবেন হাজিরা। বিনায় ফিরে পরের 3 দিন শয়তানের প্রতীক জামারার লক্ষ্য করে ছুড়বেন পাথর। এর মধ্যে 10 জিলহজ রোববার পবিত্র ঈদুল আজহায় আত্মত্যাগের নিদর্শন হিসেবে পশু কোরবানিতে অংশ নেবেন হাজিরা। একই সঙ্গে আত্মশুদ্ধির নিদর্শন হিসেবে মাথা মুন্ডন করবেন এবং খুলে ফেলবেন ইহরাম। আরও জানাচ্ছেন জাহানারা ভূঁইয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। আমি হাজির, হে আল্লাহ, আমি উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে আমি হাজির। শনিবার সূর্যোদয়ের পর থেকে লাখো মুসল্লির কণ্ঠে এই একই ধ্বনিতে মুখর আরাফার ময়দান। আল্লাহর দরবারে হাত তুলে সন্তুষ্টি কামনা করছেন তারা। চোখের পানিতে জানাচ্ছেন জীবদ্দশার গুনাহ মাফের ফরিয়াদ। 38 ডিগ্রি সেলসিয়াস তীব্র গরম উপেক্ষা করে খোলা মাঠে লাখো মুসল্লির সমাগম। الحج الركن الخامس للإسلام والحمد لله الذي وفقنا وندعو الله أن يوفقنا إليه وأن نكمل الركن على أكمل وجه. بإذن الله يتقبل مننا في هذا اليوم العظيم يا رب، واجعلنا من المقبولين عنده يا رب، واجعلنا من المغفورين بإذن الله يا رب يا كريم. إن شاء الله أن يرجع بلادنا كما ولدتنا أمهاتنا. الله أكبر الله। জোহরের আজানের আগ থেকেই মসজিদুল নামিরায় জড়ো হতে থাকেন মুসল্লিরা। নামাজের আগে খুতবা পাঠ করেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল মালাইকিলি। সে সময় ফিলিস্তিনি সহ গোটা মুসলিম উম্মার শান্তি কামনা করেন তিনি। وادعوا لإخواننا في فلسطين الذين مسهم الضر وتألموا من أذى عدوهم سفكا للدماء وإفسادا في البلاد ومنعا من ورود ما يحتاجون إليه. খুতবা শেষে বিশাল জামাতে জোহরের নামাজ আদায় করেন লাখো মুসল্লি। নামাজ শেষে আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করেন তারা। সূর্যাস্তের আগে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। সেখানে পৌঁছে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন তারা। মুজদালিফার খোলা আকাশের নিচে রাত কাটাবেন। এ সময় ইবাদতের পাশাপাশি পাথর সংগ্রহ করবেন মুসল্লিরা, যা মিনায় ফিরে পরের 3 দিন জামারা লক্ষ্য করে ছুড়বেন। এর মধ্যে 10 জিলহজ রোববার পবিত্র ঈদুল আজহার আত্মত্যাগের নিদর্শন হিসেবে পশু কোরবানিতে অংশ নেবেন হাজিরা। একই সঙ্গে আত্মশুদ্ধির নিদর্শন হিসেবে মাথা মুন্ডন করবেন এবং ইহরাম খুলে ফেলবেন।
মঙ্গলবার মক্কায় ফিরে 7 বার কাবা তাওয়াফ করে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝখান থেকে হেঁটে যাবেন হাজিরা। এর মধ্য দিয়ে শেষ হবে হজের 5 দিনের আনুষ্ঠানিকতা। এবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 20 লাখ মুসল্লি অংশ নিয়েছেন পবিত্র হজে। তাদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শেষ করছি সান্ধ্যবাজার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।